আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না এমরোজ লাকি, পর্ব 48, ভয়েস বাই আরবি। মৃত মানুষকে কে বেশি দিন কেউ মনে রাখে? সময়ের সাথে সাথে সে ভুলতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম। মায়া বারান্দায় বসে আছে, চেয়ারে দুপা তুলে হাত দিয়ে ধরে রেখেছে। চেয়ে আছে নীরের কবরের দিকে, তার কাছে মীর। তৃষা সে কখন থেকে শ্যামপুরের নওয়াব শেহজাদের কথা বলেই যাচ্ছে বিনা বিরোধিতে। মায়া কথার কোনো প্রতিক্রিয়া করছে না। তৃষা মায়ার থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি কি বলছি শুনছিস না? তোর এরকম শুকনো মুখ ভালো লাগছে না। আমি নিশ্চিত ওই অচেনা বাঁশিওয়ালা তোকে পছন্দ করে, তাই সে তোর নাগালের মধ্যেই বাঁশি বাজাতো। আর তুই প্রতি সময় জুলিয়েটের মতো ছুটে যেতিস, যেমনটা যেত ফারদিনা। আমি আজকে একটা জিনিস খেয়াল করেছি জানিস, ছেলেটাকে না অনেকটা সুফিয়ান হায়দারের মতো লাগছে। কি সুন্দর! তৃষা বলল একরাশ মুগ্ধতা নিয়ে। মায়া চুপচাপ, সে কিছু ভাবছে, তবে মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না। নিশ্চয় করুণ কিছু ভাবছে। তৃষা তা দেখে বলল, তুই তো সুফিয়ান হায়দারের ভক্ত, নিশ্চয়ই তার মতো শেহজাদকে দেখে তোর ভালো লেগেছে। মায়া নিষ্প্রাণ ভঙ্গিতে মৃদু হাসলো। তৃষা তার হাসি দেখে উচ্চস্বরে হেসে উঠল। মায়া তৃষাকে দেখে অবাক হচ্ছে। নিজের চাচাতো বোনকে খুশি দেখতে কত চেষ্টা তার। মায়া জোর করে হেসেছে তখন, মন থেকে হাসিটা এখনো সৃষ্টি হচ্ছে না। ক্ষণিকের দেখা মিলে কল্পনায় মীরকে ভাবে, কোনোদিন মিরাক্কেল হবে, আল্লাহ যদি মীরকে ফিরিয়ে দিত। তৃষা সকাল সকাল বায়না ধরল মায়ের সাথে, আজও জঙ্গলের দিকে যাবে এক্ষুনি। মায়া নাকচ করেছে। মিটের দেওয়া কথা মনে হতে বাঁশিটা ছুঁয়ে দাঁড়িয়ে আছে জানলার পাশে, ভাবছে মীরকে নিয়ে। কিছু স্বপ্ন যেন কল্পনার জগৎকে সাজায়, তেমনি মায়া জগৎ সাজাচ্ছে নতুন করে মীরকে নিয়ে, যেখানে শুধু ভাবনার ঘর বুনবে। কিন্তু ভাবনা সম্পূর্ণ করতে দিলে তো তৃষা এসেই সে ভাবনার জগৎ ভাঙিয়ে দিয়েছে। সকালটা পরিপূর্ণ হয়েছে, শীত প্রায় শেষেই, গরমের তীব্র আগমন। আকাশটা আজ হঠাৎ মেঘলা হতে শুরু করেছে। উপকূলীয় এলাকা বলে গরম আসবে দ্রুত, সেই সাথে ঝড় বৃষ্টি শুরু হবে। তৃষা অনুরোধ স্বরূপ বলল, সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, তুই অসুস্থ, এই সুযোগে একটু বের হতে পারছি। আমার অনুভূতির মূল্য নেই তোর কাছে? মায়া বোঝালো, এই অবস্থায় ঘোরাঘুরি করলে লোকে নানা কথা বলবে, তুই বরং একা বের হ। তৃষা বিদ্রুপ করে বলল, তোর যেতে হবে, শুনছি না তোর নাকচ। নাসরবান্দা তৃষার অনুরোধ মায়া রাখতে বাধ্য হলো। সে জানে তৃষার বাইরে যাওয়ার উদ্দেশ্য একমাত্র নওয়াব শেহজাদ। সকাল গড়ানোর সাথে সাথে আকাশ মেঘলা হতে শুরু করেছে, সাথে শীতল বাতাস। মায়ের এরূপ আবহাওয়া ভীষণ পছন্দের। জঙ্গলের সীমান্তে এসে দাঁড়িয়েছে দুজন। মায়া গায়ের শালটা লাল জড়ানো লাল শালটা ভালো করে জড়িয়ে নিল। দূরে দাঁড়িয়ে নদীর দিকে তাকালো, কাউকে বসে থাকতে দেখা যাচ্ছে। নদীর অপর প্রান্তে তাকালে দেখা যায় আকাশটা নেমে দাঁড়িয়েছে। মাঝিরা দূরে বৈঠা হাতে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছে। যিনি নদীর তীরে বসে আছেন তার সাথে একটি অশ্বপ, ও মনে প্রাণে ঘাস খাচ্ছে। মায়া চোখ সরিয়ে ফেলল। তৃষা চারিদিকে তাকিয়ে বলল, নদীর তীরে নিশ্চয়ই শেহজাদ ভাই বসে আছে, উনি নিশ্চিত আমাদের দেখলে চিনবেন, চল যায়। মায়া বোঝালো, লোকটা আমাদের বেহায়া বলবে, তার চেয়ে আমরা অন্যদিকে হাঁটি। পদক্ষেপে পরিবর্তন করে অন্যদিকে হাঁটতে শুরু করলো তারা। তৃষা ছোটবেলার প্রসঙ্গ তুলল। ছোটবেলায় একদিকে কত আশা হতো, ছোটবেলায় এদিকে কত আশা হতো, তখন যেন জায়গাগুলো আরও বেশি নিস্তব্ধ ছিল, অন্যরকম অনুভূতি হতো। এখন আর হচ্ছে না, সব জঙ্গল ছাপ। মায়া শুধু ওর মুখের কথা শুনেই যাচ্ছে, কিছু বলছে না। তৃষা পুনরায় কিছু বলার আগে একটি অশ্বপ ছুটে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। মায়া আবার তৃষার থমকে দাঁড়ায়। মায়া চোখ তুলে তাকায়, নব শেহজাদ অশ্ববে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, কালো রঙের জুতা, শাল, হাতে বাঁশি রাখাটা যেন তার অভ্যাস। অশ্বপ থেকে নেমে দাঁড়ালো, বাঁশিটি পেছনে ঘাড়ে রেখে হাতের ভর করে দাঁড়ালো। মায়ার দিকে ঝুঁকে বলল, আমাকে দেখে এড়িয়ে যাচ্ছ যে? তৃষা আগ বাড়িয়ে বলল, আপনাকে দেখেইনি, কোথায় ছিলেন? শেহজাদ তৃষার দিকে চেয়ে বলল, দিব এক ঝড়। শোনো, আমাকে কিছুক্ষণ রূপকথার রানীর সাথে সময় কাটাতে দাও। মায়া বিস্ময় প্রকাশ করলো, ভারী দম ফেলে একবার তৃষার দিকে চাইল। তার চাহনির ইশারাতে বোঝা গেল যে তৃষাকে যেতে বারণ করছে। কিন্তু তৃষা সোনার মেয়ে নয়, সেও এক পা দুপা করে পেছনে সরে যায়। শেহজাদ বলল, ভয় নেই, এই নওয়াব শেহজাদ কোনো মেয়ের ক্ষতি করতে শেখেনি, চলো। মায়া মাথা নাড়িয়ে বলে, কোথাও যাবে না। শেহজাদ বাঁশিটি নামিয়ে ফেলল।
হুশ করে নিঃশ্বাস ফেলল। তার নিঃশ্বাস পড়ে মায়ার চুলে, উড়ে যায় কপালের কাছে থাকা মৃদু চুলগুলো। শেহজাদ মায়ের সৌন্দর্য দেখে বলে, রূপের কি ঝলক মাইরি, চলো নদীর পাশে বসি। মায়া নখ খুঁড়তে শুরু করে। উদ্ভ্রান্ত প্রতীকের মতো লাগছে নিজেকে তার। আর একটু হলেই কাঁপুনি সৃষ্টি হবে। শেহজাদ এমন অবস্থায় মায়ের হাতটা ধরল। হঠাৎ তার হাত ধরায় মায়া চমকে উঠল। নিষ্পলক তাকিয়ে থাকে শেহজাদের দিকে। শেহজাদ তাকে নদীর তীরে নিয়ে যায়। তীরে এসে তাকে ছেড়ে দেয়। বলল, তোমার অনুমতি ছাড়া হাত ধরেছি, ক্ষমা প্রার্থী আমি। কিন্তু কি করব, বড়দের কথা না শুনলে ছোটদের এভাবে জোর করে শুনতে হয়। বসো ঘাসের উপর। মায়া বসছে না। শেহজাদ পাঞ্জাবি হাতা ভাঁজ করতে করতে দেখলো মায়া বসছে না। ফের মৃদু ধমক দিয়ে বলল, বসছো না যে। মায়া ঘাসের উপর বসলো। মনে মনে শেহজাদকে গালিও দিচ্ছে। শেহজাদ মায়ার পাশে বসে বলল, গালি দিচ্ছ কেন? মনে মনেও এত জোরে কথা বলছো যে আমি শুনে ফেলছি। আমাকে বেয়াদব পুরুষ বলছো? অবশ্য বলবেই তো, প্রাপ্য এটাই। বংশের গোড়াই দোষ ছিল। যাকে যেসব যাকগে সেসব কী হবে। তোমার প্রসঙ্গে আসি। তোমার ব্যাপারে আমি সব জানি। বিয়ের রাতে বিধবা, এটা একটা দুর্ঘটনা। তুমি খুব কষ্ট পেয়েছো, শখ, কথা বলতেই পারছো না, সমস্যা নেই। আমি তোমার শাড়ির রং আর কথা বলার ক্ষমতা দুটোই ঠিক করে দেবো। থেমে আবার বলল, শাড়ির রং ঠিক মানে বোঝায়নি সাদা শাড়ি থেকে রঙিন শাড়িতে তোমাকে বিভক্ত করে দেব। মায়া শুধু শাহজাদের কথাগুলো শুনছে। একে একে অনর্গল কথা বলে যাচ্ছে। মায়া এবার তাকে মনে মনে পাগল বলে সম্বোধন করলো। শেহজাদ বলল, তোমার প্রেমে পাগল। তোমাকে জঙ্গলে যেদিন প্রথম দেখি সেদিনই পাগল হয়েছিলাম। তুমি জানো, প্রেম ভালোবাসা আমি ঘৃণা করতাম। কিন্তু তোমাকে একবার দেখে বুঝে গেছি প্রেম জিনিসটা হঠাৎই হয়। তোমাকে দেখে বুঝে গেছি হৃদয়ের ঘরের মেহমান দরকার, আর সেই মেহমান তুমি। এই ভুবনে কত মুখশ্রী দেখলাম, কিন্তু আমার চোখ আটকে গেল তোমাতে। মুগ্ধ সুরে কথাগুলো বলল শেহজাদ, হাঁটুতে হাতের ভর। হাতের পাশে থাকা হাতের পাশে মাথা ঠেকিয়ে বাঁকা ঘাড়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মা শেহজাদের মুখে এমন কথা শুনে বিব্রতকর অবস্থায় পড়ে। একে তো মুখ থেকে শব্দ বের হবে না, দ্বিতীয়ত এখানে বসে থাকতেও ইতস্তত বোধ হচ্ছে। মীরকে ঠকাচ্ছে এমন মনে হচ্ছে। শেহজাদ দৃষ্টি সরিয়ে ফেলল। পকেট থেকে বের করলো সিগারেট, ধরালো। সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়ার পূর্বে বলল, যদি ধোঁয়া তোমার দিকে যায় তবে বুঝবো তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছ। মনে মনে মায়া বলল, এ কোন অদ্ভুত নিয়ম। বাতাস সেদিকে যাবে, ধোঁয়াও সেদিকে যাবে। শেহজাদ যেন এবারও তার মনের কথা শুনে ফেলল। বলল, তোমার দিকে ধোঁয়া যাবে, দেখো বাতাস এদিকে যাচ্ছে। তুমি বাপ আসে, তোমার দিকে যাবে। বলে ধোঁয়া ছাড়ে সত্যি সত্যি মায়ের দিকে গেল। শেহজাদ বলল, তার মানে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছ। বলে সে হাসি দিল। মায়া কিছুক্ষণ তার হাসি পর্যবেক্ষণ করে নিজেও হাসে। অনেক চেষ্টা করেছিল হাসি চেপে রাখার, পারেনি। আকাশে মেঘ জমে, বৃষ্টির আশঙ্কা। অন্য স্থানের তুলনায় আলিমনগর যেন আগে ভাগেই শুরু হয় বৃষ্টি। মায়া মেঘ দেখে ইশারায় বলল, বৃষ্টি হবে তো। শেহজাদ বলল, আমার অনেক শখ, হবু বউয়ের সাথে বৃষ্টিতে ভিজব। আজ বোধহয় সেই স্বপ্ন সত্যি হবে। আমি আগামীকালে যাব তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। ভাবছো লোকটা নিশ্চয় গর্ধব, বলতে পারো ভালোবাসার ক্ষেত্রে যে যতই বোকাশোকা হোক না কেন দিন শেষে ভালো থাকে। হয়তো তোমার বাবা প্রথমে একটু অবাক হবেন, এরপর খুশিও হবেন। আশা করি উনি রাজি হবেন। মায়ের চোখ দুটো বড় হয়ে এলো। শেহজাদের কথা শুনে সে এখন কি বলবে বুঝতে পারছে না। তার ভালোবাসা মীরকে নিয়ে সে বাকি জীবন কাটাবে, নতুন জীবন চায় না, কখনোই না। তার আশ্চর্যজনক অভিব্যক্তি দেখে শেহজাদ বুঝে যায় মায়া কি বলতে চাইছে। তবু তার অভিব্যক্তিকে অগ্রাহ্য করে বলল, তোমার কাছে সব কিছু অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওপর আলা বোধহয় এটাই চান। তোমার জীবনে আমির আগমনটা অনেক আগে থেকে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়। কখনো ভাবিনি ঘুরে ফিরে তোমার সাথে দেখা হবে। শেহজাদ থামতে মায়া কিছু বোঝাতে চাইল পুনরায়। তাৎক্ষণিক ভেসে আসে মেঘের গর্জন। দুজনে আকাশের দিকে তাকালো। বৃষ্টির আগমন। মায়া বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ায়, পা ফেলল বাড়ির পথের দিকে। শেহজাদ দু কোমরে হাত দিয়ে আকাশের দিকে চোখ বুলায়। মেঘের আলাপকালে বোঝা গেল বৃষ্টি এক্ষুনি আসবে। মায়া ফিরতে পারবে না বাড়িতে, বৃষ্টি থেকে ছুঁয়ে ফেলবে নিশ্চয়ই। শেহজাদ চোখ নামিয়ে মায়ের পিছু পিছু হেঁটে বলল, ভিজবে মেয়ে, চলো গাছের নিচে দাঁড়ায়। তুমি অসুস্থ,
তারপর ভেজলে আরও অসুস্থ হয়ে যাবে। তুমি অসুস্থ হলে যে আমার নিঃশ্বাস তখনই আটকে যাবে। মায়া একবার থ মেরে দাঁড়ালো, পেছন ঘুরলো, শেহজাদের দিকে কটমট দৃষ্টিতে তাকায়। শেহজাদ মায়ের চাহনির দিকে দাঁড়িয়ে বলল, হবু স্বামীর দিকে এভাবে তাকাতে নেই, চোখে সমস্যা দিবে। একই তো গলাটা গেছে, এরপর আবার চোখও যাবে বলে মৃদু হাসে। মায়া মনে মনে তাকে বেয়াদব বলে দাবি করে। পথে যেতে যেতে বৃষ্টি শুরু হয়। শেহজাদ তার অশ্বকে একটা গাছের নিচে রাখে। তৃষা মায়াকে বলল, তোকে ভেজানো যাবে না, সমস্যা হবে, চল গাছের নিচে দাঁড়ায়। মায়া বোঝায় শেহজাদ লোকটা পেছনে আছে, বাজে লোক, ভিজে গেলেও বাসায় যাবে। শেহজাদ অশ্বপ রেখে বৃষ্টির জল স্পর্শ করে বলে, ওহে বৃষ্টি, তুমি বড়ই বুদ্ধিমান, কখন কোথায় কীভাবে ঝরতে হবে জানো, শুক্রিয়া তবে। বলে আশেপাশে কলা গাছ খুঁজতে শুরু করলো, পেল না। কি করবে ভাবছে, ঠিক তেমন সময় দেখলো এক বয়স্ক লোক ছাতা নিয়ে নদীর তীরের দিকে যাচ্ছে, হাতে বৈঠা, নিশ্চয়ই মাঝি। শেহজাদ দৌড়ে লোকটির কাছে গেল। লোকটি দাঁড়িয়ে যায়, শেহজাদকে পা থেকে মাথা পর্যন্ত বরফ করে। বললেও, বৃষ্টিতে ভিজছ কেন, পথ আটকাইছিল? চাচা, আমার বউ এমনিতেই অসুস্থ, ওই যে দেখুন। তারপর রাগ করে বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছে। আর বৃষ্টিও বলিহারি, এমন সময় আসছে ও ভিজে গেলে অসুস্থ হয়ে পড়বে, তখন কি আমার ভালো লাগবে বলুন? লোকটি হাঁ হয়ে তাকিয়ে রইল শেহজাদের দিকে। এরপর ঘুরে মায়ের দিকে দেখলো। পিছন থেকে দেখা যাচ্ছে শেহজাদ বেশ অস্থির হয়ে গেছে। লোকটাকে পুনরায় বলল, চোখের সামনে বউ ভেসে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, কিছু করুন চাচা। লোকটি ঘাড় ঘুরিয়ে ছাতার নিচে থেকে মায়াকে আর একটা ছাতা দেখায়। এরপর শেহজাদকে দেখে বলল, আমার ছাতাটা নিলেই তোমার সমস্যা নিশ্চয়ই সমাধান হইবে, দাও, আমি নদীর তীরে অপেক্ষা করতেছি, আয়সা পরে দিয়ে যাইও। শেহজাদ মুখে উজ্জ্বল হাসি নিয়ে ছাতাটা নিল। লোকটি বিড়বিড় করলো, আধ পাগল মনে হয়। শেহজাদ ওনার বিড়বিড়ানি সুরে জবাব দিল, আধা না চাচা, পুরাই পাগল, বলে চলে যায় মায়ার দিকে। পথ ভিজে যাওয়াতে মায়াও ঠিকঠাক মতো হাঁটতে পারছে না। বৃষ্টির পানি হঠাৎ বেড়ে যায়। তাৎক্ষণিক অনুভব করলো তার শরীরে বৃষ্টির ছিটা পড়ছে না। মাথার উপর তাকিয়ে দেখলো ছাতা। কৌতূহলবশত বাসায় যেয়ে দেখলো শেহজাদ ভিজছে, সে ছাতার বাহিরে। লোকটাকে যত দেখছে তত অবাক হচ্ছে। চুপিসারে কতবার যে নির্লজ্জ বলল তার ঠিক নেই। মায়া বাধা দিল না শেহজাদকে, দিয়ে ফয়দা হবে না নিশ্চয়। তৃষা বলল, ভাই ছাতা কোথায় পেলেন? মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, যখন বৃষ্টি আসলো তখন আল্লাহর কাছে চাইলাম আর পেয়ে গেলাম। চাইলেন আর পেয়ে গেলেন? হ্যাঁ, এটাই তাকদির। হয়তো আল্লাহ চান আমি আর মায়া চিরপথ এভাবেই হাঁটি, তিনি চান, নিশ্চয়ই চান। আর মায়াও মনে মনে চাচ্ছিল আমাকে, যাতে ওর পিছু নেই, তাই নিচ্ছি। কিন্তু আপনি তো পাশে হাঁটছেন। শেহজাদ নিরুত্তর। মায়া হাসে তাদের দুজনের কথোপকথন শুনে। পাশে না হাঁটলে ওর মাথায় ছাতা ধরবে কে? ওকে ধরতে বসছে? তৃষা যেন অতিরিক্ত প্রশ্ন করে ফেলল। শেহজাদ বিরক্ত হচ্ছিল, তবু বিরক্তিকর ছাপ মুছে বলল, যাকে ভালোবাসি তার যত্ন নিতে বলতে হয় না, বোকা পুরুষদের বলতে হয়। আমি শেহজাদ বোকা পুরুষ নই, দেখেই বোঝা যায়। তাদের বাক্য আদান প্রদানের এক পর্যায়ে এসে মায়া পথের মাঝে দাঁড়িয়ে পড়ে। শেহজাদের দিকে তাকিয়ে ইশারা করলো যেন এখান থেকে চলে যায়। বাড়ির কাছাকাছি চলে এসেছে। শেহজাদ বলল, এখনো টুপটাপ বৃষ্টি ঝরছে, বাড়ির চহুর্দি পর্যন্ত এগিয়ে আসি, অসুবিধা হবে? মায়া মাথা নাড়ায়, হবে। একটু ভালো হলে অসুবিধা হওয়াতে মন্দ নয়। এরকম অসুবিধে জীবনে বারবার আসা দরকার। মায়া নিষ্প্রাণ চোখে তাকিয়ে থাকে শেহজাদের দিকে। শেহজাদ ভেজা চুলগুলো উপরের দিকে তুলে জল ঝরাচ্ছে। চোখ দুটো লাল হয়ে গেছে জল ঢুকে, সুঠাম দেহের গঠন স্পষ্ট দেখা যাচ্ছে। মায়া চোখ সরিয়ে নিল। বৃষ্টি থামেনি। বৃষ্টি ঝরা প্রকৃতির মাঝে রোদ দেখা যায় হঠাৎ। মেঘ সরে মৃদু রোদ আসতে দুজনেই তাকালো সূর্যের দিকে। শেহজাদ মৃদু হেসে বলল, অন্ধকার আবহাওয়াতেও রোদ? হঠাৎ মেঘলার রাজ্যে সূর্যের আগমন, যেমন করে আমার শূন্য জীবনে তোমার আগমন ছিল পূর্ণতার বৃক্ষের মতন। বলে থেমে পাশ পরিবর্তন করে অপর পাশে গিয়ে ছাতা ধরে। মায়া হতভম্ব হয়ে শেহজাদের প্রতিটি বাক্য শোনে। সে শেহজাদের জাদুকরী চোখ দুটো দেখে। শেহজাদ তাকে পথের সামনে ইশারায় এগোতে বলে। মিনিট কয়েক পর চৌধুরী বাড়ির চৌহদ্দির সামনে তারা পৌঁছে যায়। শেহজাদ বলল, চলে যাও, ভেজা কাপড় বদলে নিও। থেমে
দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে পুনরায় মায়ের দিকে তাকিয়ে বলল, আগামীকাল তোমার দেখা হবো তো? শেষ অনুরোধটা করুণ কণ্ঠে শোনালো শেহজাদের নরম কণ্ঠস্বর। মায়া মাথা ওড়ালো, না, আমি তোমার অপেক্ষায় থাকবো। যদি না আসো তবে তোমার বাড়িতে চলে আসবো এবং কালে বিয়ের প্রস্তাব দেব। মায়া কিছু বলে না। তৃষা আগ বাড়িয়ে তাদের মাঝে বলো, এত তাড়া কিসের? আমাদের অবস্থা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছেন বুঝতে পারছেন? শেহজাদ ক্ষিপ্ত স্বরে বলল, এটা তোর মনের কথা, ওর না। অন্যদিকে এক ভাগীদার কখন ছুটে যায় কে জানে। শেষ বাক্যটা অস্পষ্টভাবে শোনালো শেহজাদের। কিছু বললেন? গলার কাছে বেজে থাকা একটা কাঁটা, তুমি বুঝবে না। ভেতরে যাও, মায়ের যত্ন নিও। মায়া বাড়ির চৌহর দিয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। শেহজাদ ছাতা বন্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ার যাওয়ার পানে দেখছে আর ভাবছে, মায়া যদি একবার পেছন ফিরে তাকায়, করুণ স্বপ্ন আসা যেন, যা পূরণ হওয়ার নয় ভাবছে শেহজাদ। ঠোঁটের ফাঁকে এক ফালি ব্যর্থতার হাসি ফোটে। চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে দম ফেললো ভারী। নিঃশ্বাসটুকুর সাথে আপাতত সমস্ত কষ্ট বিসর্জন দিল। নিজ গন্তব্যে ফেরা দরকার। তার পথে পা ফেলার আগে একবার তীব্র আকাঙ্ক্ষার ওই চোখ দুটি ফেলে মায়ার দিকে। ঠিক সেই মুহূর্তে মায়া এক নজর দীর্ঘ সময়ের জন্য পেছন ফিরে তাকায়। শেহজাদ চোখ কষলে তাকায়। ভুল ভেবেছিল, কিন্তু ভুল না। মায়া তার পানে দেখছে। শেহজাদ একগাল হেসে ওঠে। সন্ধ্যার দিকে এক অনুচর খাবারের থালা নিয়ে মীরের বন্দিশালায় উপস্থিত হয়। এক হাতে জল। ও এসে মীরের সামনে খাবারটা রাখে। মীর খেয়াল করলো অনুচর ঘরের ভেতর প্রবেশ করতে দরজাটা কেমন আপনা আপনা বন্ধ হয়ে গেল। পাথরের মতো শক্ত, কোনো ছিটকিনি নেই ভেতর থেকে। নিশ্চয়ই বাইরে থেকে আটকানো থাকে। অনুচর খাবার রেখে বলল, আপনার হাত খোলার নিয়ম নাই, তাই আজ ওস্তাদ আমাকে খাইয়ে দিতে হইব। মীর এবার ভ্রুকুটি উঁচিয়ে বলল, খাবো না। বিশেষ করে তোর হাতের খাওয়ার ইচ্ছা নেই। এমন করেন না স্যার, আপনারে না খাওয়াইতে পারলে ওস্তাদ কথা শোনাইব। এদের সাথে কাজ করে কত টাকা পাস? চলে কোনো রকম, বউ সংসার আছে, ছোট একটা মাইয়া আছে। মীর হেয়ালিপূর্ণ ছাপে দীর্ঘশ্বাস ভেতরে নিয়ে ছেড়ে বলল, তোর তো মেয়েও আছে, আর আমি বিয়ের পর বাসর ঘর অবধি যেতে পারিনি, কপাল। কে স্যার? তোর ওস্তাদ বড় শয়তান, আমায় ধরে নিয়ে আসছে। আমার বইয়ের উপর নজর পড়েছে ওদের। শালা বান্দর। ওই শেহজাদ দেশে কি মেয়ের অভাব ছিল? আমার বউকেই কেন? অনুচার খাবার হাতে নিয়ে নিল, ফের রেখে দেয়। বলল, আপনার বউরা কি করছে? কিছু এখনো করে নাই, কিন্তু কখন কি করে বসে সেই চিন্তায় দিন ফাটছে আমার। তার মানে মাইয়া গেস? মেলি গেস। তোকে দেখে আমার বন্ধু আহির, রাফিদ, ওদের কথা খুব মনে পড়ছে। ওরা থাকলে ঠিকই আমায় বাঁচিয়ে নিত। আপনার বন্ধুরা কমে আছে বাড়িতে, হয়তো আমার মৃত্যুর শোক পালন করছে। আপনি মারা গেছেন? ওর চোখ দুটো ফুটে উঠল। মীর বলল, ভয় পাস না, আমি আত্মা না। তোর ওস্তাদ আমার ওই তোর ওস্তাদ আর ওর বড় শয়তান আমার পরিবারের কাছে আমাকে মৃত প্রমাণ করেছে। আমার পরিবার ভীষণ কষ্ট পাচ্ছে, বিশেষ করে আমার বউ। আপনার বউয়ের জন্য আপনার কষ্ট হয়? অনুচারের ফালতু প্রশ্নের উত্তর দিতে মোটেই ভালো লাগছে না মীরের। তবু ওকে কথার জেলে ফাঁসিয়ে হাত দুটো খোলার চেষ্টা, এরপর পালানোর পরিকল্পনা। খুব কষ্ট হয়। কেন, তোর হয় না? হয়, কিন্তু কি আর করার। অনুচারের মুখটা ধোঁয়াশা হয়ে গেল। মীর বলল, কি হয়েছে? বউয়ের কাছে যেতে পারিস না বলে মনে খারাপ? ও মাথা নাড়ায়, হ্যাঁ। তবে শোন, তুই তোর বউয়ের কাছে চলে যা, আর আমাকে আমার বউয়ের কাছে যাইতে দেওয়ার ব্যবস্থা করে দে। না স্যার, ওস্তাদ জানলে আমরা শেষ করে ফেলব। তোর ওস্তাদ জানবে না। তোকে এত টাকা দেব, বাকি জীবনটা বসে খেতে পারবি। অনুচার চুপচাপ। মীরের অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করে, আচ্ছা তোর নাম কি? যে মাহফুজ। মফিজ? না স্যার, মাহফুজ। তুই অনেক ভাগ্যবান রে মাহফুজ। কেমনে? তুই সন্তানও বানিয়ে ফেলছিস। মাহফুজ লজ্জায় পড়ল। লজ্জা কাটিয়ে বলল, আপনার প্রেম কাহিনী শুনবার চাই। বিয়ে হইল, তারপর বন্দি আমাকে কাছে, বউ নিয়ে টানাটানি, একদম শুরু থেকে শুনতে চাই। আচ্ছা তাহলে হাত খুলে দে, খাবার খেতে খেতে দুজনে সেই আলোচনা করি। মাহফুজ হাসি মুখে বলল, আচ্ছা। মাহফুজ মীরের বাঁধন খুলল সময় নিয়ে। কাবির যাকে বাঁধে সে বাঁধন সে ব্যতীত অন্য কেউ খুলতে পারে না। তবু বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুলতে সক্ষম হয়েছে মাহফুজ। মীর অনেকদিন পর দুহাত সচক্ষে দেখছে। দড়ির দাগ পড়েছে আহত হাতটি, রক্তের ছোপ ছোপ দাগ। মীর হাত দুটো দেখে। মাহফুজ বলল, খাবার খান আর কন আপনার প্রেম কাহিনী।
একটা বেঞ্চ, বেঞ্চের এক প্রান্তে মীর দুপাশে ফাঁক ফাঁক করে বসে আছে, অপর প্রান্তে মাহফুজ একইভাবে বসে আছে, মাঝখানে খাবারের থালা। মীর জল দিয়ে হাতটা ধুয়ে রুটি তুলে মুখে দেয়, ইশারায় মাহফুজকেও খেতে বলে। মাহফুজে খেতে শুরু করে। মীর বলল, আমি ভাবিনি আমার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসবে। যখন বড় হলাম জানলাম মা নেই। মা ব্যতীত বেঁচে থাকাটা যে কত কষ্টের তা নিশ্চয়ই জানিস। ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলাম তখন ভাবলাম আগামী যে কটা দিন বাঁচবো মায়ের স্মৃতি নিয়েই থাকবো আর বাবাকে ঘিরে। কিন্তু সেই স্মৃতি আর স্থায়ী বেশি দিন হলো না। একদিন আমার বাবা আমার খালাতো বোনের বর্ণনা দিলেন আমার কাছে। ওর নাম ছিল মায়া। সেদিন বর্ণনা শুনেই ওর প্রেমে পড়ে যায়। মায়াকে দেখার জন্য ছটফট করতে লাগি। এক পর্যায়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, মায়ার কি বিয়ে হয়ে গেছে? বাবা সেদিন হাসলেন, বললেন সেই মায়ার সাথে ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে। শুনি সেদিন আমার ছটফটানি আরও বেড়ে গেল। কখন বিদেশের মাটি থেকে দেশে ফিরব ভাবতে ভাবতে সময় বের করে দেশে আসি। আর সেদিন দেশে ফিরে আমি উত্তরের জঙ্গলে যাই শিকার করতে। শিকার করতে বরাবরই ভালো লাগতো আমার। সে ধোঁয়াময় জঙ্গলে মায়ের আগমন ঘটে। পরীর মতো কারো অবয়ব দেখলাম। সামনে এগিয়ে দেখি পরী নয়, মানুষ, মেয়ে একজন। আর সেই মায়া। বাবার বর্ণনার সাথে মিল পেলাম। সেদিন ওকে দেখেই ভালোবেসে ফেলি। মাহফুজ হেসে বলল, প্রথমবার বর্ণনা শুনে ভালো লাগলো, দ্বিতীয়বার ভালোবেসে ফেললেন? এভাবেই চলছিল। মায়ের সাথে আমার বিয়ে হবে এটা মায়ার বিয়ের দিন জেনেছিল। তার আগে ভেবেছিল অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। শেষ পর্যন্ত বিয়েটা হলো আমার সাথে। বিয়ের দিন আমাকে বর সেজে দেখে ও ভীষণ খুশি হয়। কিন্তু বাসর ঘরে আমি আর যেতে পারিনি। সেখানে শয়তানগুলো আমার যমজ ভাইকে পাঠিয়েছে আর ওকে বিষ খাইয়ে মেরে ফেলে। ওরা পরিকল্পনা করে মেরেছে আর আমাকে বন্দি করেছে। আজ কতদিন পর নিজের হাত দিয়ে খাবার খাচ্ছি। সবটা তোর জন্য, তুই আমার ভাইয়ের মতো। আপনার লাইগা দুঃখ লাগতেছে। এখন আপনার বউ কমবে। আচ্ছা, আছে হয়তো বাড়িতে কেঁদে কেঁদে মরছে। না স্যার, মায়া মানুষ মরামা জামাইয়ের লগে বেশি দিন কান্দে না, খুব জোর 3 দিন। তারপর সব আবেগ শেষ। নতুন কাউরে খুঁজা পাইলে তার গলায় ঝুলিয়া পড়ে। মাহফুজের কথা শুনে মীরের হাতটা থেমে যায়। আবেগের স্থানটা ক্ষণিকের জন্য কেঁপে ওঠে। দৃষ্টি থালাতে ছিল, সেখান থেকে তুলে ধীরে ধীরে মাহফুজকে দেখে বলল, কি বলছিস এসব? স্যার, ঠিকই বলতেছি। মায়া মানুষ এমনই। আমার পাশের গ্রামে 2 ভাই ছিল। বড় ভাই বিয়ে করে বিদেশ চলে গেছে। অমনি বড় বউ ছোট ভাইয়ের হাত ধরে পালাইছে। আর আপনি তো ওকে কাছে মৃত। মীরের চোখে জল দেখা গেল, বুকটা ভার হয়ে গেল। নীরব নিথর হয়ে বসে আছে সে। ভাবে মায়াও কি তাকে ভুলে যাচ্ছে? শেহজাদের সাথে দেখা হয়েছে। শেহজাদ নিশ্চয়ই মধুর মধুর কথা বলে গড়ানোর চেষ্টা করছে। মায়া কি এখন সত্যি তাকে ভুলে শেহজাদের জন্য ভাবছে? এতটুকু ভেবে আর ভাবে না। মায়াবতীর ভালোবাসা এতটা সস্তা হতে পারে না, এতটা হালকা হতে পারে না, যেখানে অল্প বাতাস পেলে উড়ে যাবে। মীর মনে প্রাণে বিশ্বাস করে মায়া তাকেই ভালোবাসে। শেহজাদ যতই চাক মায়াকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করুক, সে ফাঁসবে না। এতটা সহজ নয়। মীর বড় করে শ্বাস টেনে নীরব ছাড়ল। মাহফুজ বলল, খান্না কেন? শত্রুদের সঙ্গে লড়াই করতে হলে বাইচা থাকতে লাগব। মীর মাহফুজের কথা কানে নিল। ঠিক বলছে ও। শত্রুদের বিরুদ্ধে লড়তে হলে আগে বেঁচে থাকতে হবে, শক্তি দরকার। মীর বাদ বাকি খাবারটুকু শেষ করলো। মাহফুজ মীরের পা থেকে মাথা পর্যন্ত দেখলো, বলল, আপনি অনেক সুন্দর পুরুষ। আপনার মতো আমাকে শেহজাদ ওস্তাদ, কিন্তু আপনার মতো এত ফর্সা না, হইলেও সুন্দর দেখায়। মীর বিড়বিড় করলো, শালা, ও তো আমারই বংশের, এক তো হইবই। থেমে বসা থেকে উঠে বন্দিশালার উপরের দিকে এক কোণে ক্ষুদ্র একটা জানলা, নিশ্চয়ই অক্সিজেন সরবরাহের জন্য। বাকি জায়গায় গভীর অন্ধকার। অনেক দিন পর উঠে একটু হাঁটার চেষ্টা করে। ঘাড়ে আঘাত পেয়েছে, পায়ের একটা আঙুল ব্যথা। নিচের দিকে তাকিয়ে দেখলো কালো প্যান্ট পরনে। বিয়ের রাতে সে শেরানি পরনে ছিল। মাহফুজকে বলল, মাহফুজ, আমার পরনের স্যান্ডো গেঞ্জি প্যান্ট কিভাবে আসলো? শেরওয়ানি কোথায়? মাহফুজ বলল, বড় স্যার আপনার পোশাক বদলে এসব পরাইছে। নিশ্চয়ই তার হিংসা হয়েছিল। হে আপনার বউরে ভালোবাসে তাই। শালা হিংসুটে। তার উপর আমার অনেক মারছে। বড় ভাইয়ের একটু মার খেলে কিছু হয় না বলে মাহফুজ থালা হাতে নিল। মীর ভ্রুকুচকে তাকায় ওর দিকে। ওকে রেখে ফের তাকালো বন্দিশালার দরজার দিকে। এটাই সুযোগ, এখান থেকে বের হওয়ার। নিশ্চয়ই বাহিরের
অস্ত্র হাতে কেউ আছে, থাকুক, জীবনের ঝুঁকি যে এখন নিতেই হবে তার। মাহফুজকে আঘাত করতে চাইল না মীর, ওর সাহায্যে বাহিরে বের হবে ভেবে মীর মাহফুজকে বলল, মাহফুজ, তোদের আস্তানাটা ঘুরিয়ে দেখাবি? আপনি যদি পালায় যান তবে আমারে মাইরা ফেলাইব। এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, পালাবো না, পালালেও তোকে নিয়ে। সত্যি পালাবেন না? না। কিন্তু বাইরে তো আরও অনুচর, আর ওস্তাদ যদি চলে আসবে না? আগেই খারাপটা ভাবছিস কেন? ঝুঁকিপূর্ণ কাজে আগে খারাপটাই ভাবতে হয়। তোর কথাবার্তা যুক্তিযুক্ত, তারপরও এদের সাথে কাজ করছিস কেন? নিজের যুক্তিযুক্তগুলো ভালো কাজে লাগালে হালাল কিছু পেতিস, শান্তি পেতিস। মাহফুজ দৃঢ় চোখে তাকালো মীরের দিকে। মীর ভুল কিছু বলেনি, অভাবের সময় কাজ না পেয়ে আজ পাপের সাথে যুক্ত হয়েছে। মাহফুজ বলল, আপনি পালাবেন? মীরের কণ্ঠ নির্বিকার। মীর আশ্চর্য হয়ে বলল, মানে? পালাতে চান না? বউয়ের কাছে, নিজের পরিবারের কাছে যাইতে চান না? মীর অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে বলল, কিন্তু তুই আমাকে সাহায্য। মীর বাকিটুকু গিলে ফেলল। পাপ তো অনেক করেছি, কিন্তু আজ আপনার মুক্ত করে যদি একটু পুণ্য কামাইতে পারি। সরাসরি তুই আমাকে মুক্ত করলে তো সমস্যা হবে, ওরা তাকে মেরে ফেলুক, ওদের ভয় আর কদিন বাঁচমু। আসুন আমার সাথে, ওস্তাদ কখন আহে জানি না, সময় নষ্ট করবেন না। আপনি শুধু 2 মিনিট দাঁড়ান, একটা শার্ট লইয়া আসতেছি বলে মাহফুজ বন্দিশালা থেকে বের হয়ে যায়। মীর হতভম্ব হয়ে মাহফুজের কথায়। খারাপের মাঝেও যে ভালো মানুষ থাকে তা মাহফুজকে না দেখলে বোঝা যেত না। মীর বন্দিশালার মধ্যে পায়চারি শুরু করে। মিনিট 2 পার হয়ে গেছে, মাহফুজ আসছে না। কতদিন হয়ে গেছে মায়াকে দেখে না। সে কেমন আছে, কি করছে? মীরকে সত্যি ভুলে যায়নি তো? শেহজাদ ঠিক তার সাথে কি করেছে সেসব ভেবে তার মাথা ভার হয়ে যায়। একজোড়া পায়ের আওয়াজ আসে। মীর পথে তাকায়। মাহফুজ নাকি কবির আসছে। অপেক্ষা করছে কে বন্দিশালা ঢুকে। তাৎক্ষণিক মাহফুজ প্রবেশ করে। মীর হাঁপ ছেড়ে বাঁচল, বলল, ভেবেছিলাম তুই আর আসবি না। উদ্দেশ্য নিচে আপনার বাঁচামো, অবশ্যই বাঁচামো। সাতটা হাতে রাখেন, আপাতত পইরেন না, বাহিরে বের হওয়ার পর পইরেন। মীর সম্মতি জানায়। বন্দিশালা থেকে বের হয়। সামনে মাহফুজ, পেছনে মীর। সরু একটা গলির মতো, দুধারে মশাল জ্বলছে। 2-1 অনুযায়ী দেখা যায়। এক ধ্যানে যন্ত্রের মানুষের মতো দাঁড়িয়ে আছে। ওর পাশে আর একটা দরজা। মীর আর মাহফুজ দুপা এগোতে অপর পাশের দরজা থেকে একাধিক পায়ের আওয়াজ আসে। মাহফুজ ও মীর কান সেদিকে পৌঁছায়। মীর বলল, ওরা আসছে। মাহফুজ ওর কোমরের ভাঁজ থেকে একটা ছুরি বের করে মীরের দিকে এগিয়ে দিয়ে বলল, ওরা যারাই হোক, আপনি পারবেন ওদের লগে লড়াই করতে? আমি আগে যাই, আপনি পেছনে থাকুন। বলে মাহফুজ আগে আগে হাঁটতে দ্বিতীয় দরজা খুলে কয়েকজন অনুযায়ী আর কাবির প্রবেশ করলো। মাহফুজ ক্ষুব্ধ মনে পথরোধ করে দাঁড়ালো কবিরের। কবির সিগার ফুঁকছে গালের এক পাশ ধরে, 2 আঙুলের সাহায্যে সিগার বের করে বলল, কিরে, পথ আটকে দাঁড়ালি কেন? মাহফুজ রাগি রাগি শব্দে কম্পিত গলায় বলল, আমাকে যা খুশি বলুন, ওনাকে কিছু বলবেন না। কাবির অবাক হয়ে বলল, কাকে কি বলবো? ওনাকে? কাবির মাহফুজের পিছনে তাকে বলল, কাকে? মাহফুজ এবার বিরক্তি হয়ে বলল, আমার পিছনে যিনি আছেন। কবির ধাপ করে একটা থাপ্পড় মারল মাহফুজকে। হারামজাদা, তোর পিছনে তো কেউ নেই। মাহফুজ গালে হাত দিয়ে পিছনে দেখল, মীর নেই। কোথায় যাবে সে? বাইরে বের হওয়ার পথ তো এদিকেই, তবে সে কোথায়? কাবির আর পারছে না ওকে থামাতে। সে তার বাকি অনুযায়ীদের নিয়ে বন্দিশালার ভেতরে আসলো। মাহফুজও আসে। মীর চেয়ারে পূর্বের মতো বাঁধা। কাবির আসেন, বসেন মীরের সামনে। হাবভাব এমন যেন বিশ্ব জয় করে এসেছেন। মীর কিছু বলল না। কাবির বললেন, আগামীকাল শেহজাদ যাবে তোর বাড়িতে মায়াকে বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েটি শেহজাদকে পছন্দ করতে শুরু করেছে হয়তো, করারই কথা। আমি ওকে বলেছি কি, তোর আসল পরিচয় আমজাদ চৌধুরীকে দিয়ে দিস। কতদিন একা একা থাকবি? ওনারা তো রক্তের কেউ না কেউ হলে আত্মীয়ই, আপনের মতোই। পরিচয় পেলে নিশ্চয়ই আমজাদ চৌধুরী খুশি হবেন, রেখেই দেবেন তার কাছে, মেয়েও দিয়ে দিবেন। মেয়ে রুষ্ট হয়ে তাকায় কাবিরের দিকে, তারপর চুপচাপ, কিছু বলছে না, বলার মতো শব্দ উচ্চারণ করতে পারছে না। কাবির আবার বলল, তোর বউ আরেকজনের বউ হবে, ভাবলে কষ্ট হচ্ছে নিশ্চয়ই, হওয়ারই কথা। মায়া কেমন আছে? মীরের কণ্ঠস্বর ভেজা। কাবির হেসে বলল, আছে ভালোই, শুনেছি কথা বলতে পারে না। নতুন পুরুষের আগমন যেহেতু ঘটেছে, এখন কথা ফুটবে। অন্য কেউ
কোনদিন ওর মুখে কথা ফোটাতে পারবে না, আমি পারবো। আমাকে যেদিন দেখবে সেদিনই কথা বলবে। তোর খুব আত্মবিশ্বাস, এমনটা হলেই ভালো। আমি দেখব কে জিতবে আর কে হারবে। তার থেকে বড় কথা, এখান থেকে বের হতে পারবি না। শেহজাদ কোথায়? ও আলিমনগর। আমরা কোথায় আছি? মিট কিছুটা বিচলিত হলো। কবির শ্বাস টেনে বলল, শ্যামপুরে। আলিমনগর থেকে অনেকটা দূর, তাই শেহজাদ এখানে আসে না। ওর লক্ষ্য এখন মায়া, তাই ওখানেই আছে এক বন্ধুর বাড়িতে। মীর দম ছাড়ল। সে আলিমনগর থেকে অনেক দূরে আছে, যেতে হলে অনেক সময় লাগবে, তবুও যেতে হবে। আজ রাতে বের হতে পারলে আজই চলে যাবে। আগামীকাল শেহজাদ ও সত্য পরিচয় দিলে ওর বাড়িতে ওঠা নিশ্চিত। তার আগে ওর আসল রূপ খোলাসা করতে চাই মীর। মীরকে কিছু ভাবতে দেখে কাবির বলল, কি ভাবছিস? কিছু না, তুই ভাবতে থাক, আমি আসছি। বলে কাবির চলে যায়, সাথে অনুচারীগণ। মাহফুজ উনাদের যাওয়ার পানে দেখে। কাবির দ্বিতীয় দরজা অতিক্রম করে যাওয়ার পর মাহফুজ মীরের সামনে এসে বলল, আপনি তখন গেলেন না কেন? মীর ঘাড় কাত করে হালকা এসে বলল, তোর জন্য। আমার লাইগা মানে? একাধিক পাওয়ারের আওয়াজ পাচ্ছিলাম, ওদের সাথে ঠিকই পেটে উঠতাম, কিন্তু আমাকে মুক্ত করার জন্য তোকে শেষ করে দিতে 2 সেকেন্ড ভাবতো না ওরা। আমি যদি কোনোভাবে বাঁচতে ব্যর্থ হই, সেই ভেবে এখানে এসে পড়ি। মাহফুজের ঠোঁট দুটো হা হয়ে রইল অবাকের দৃষ্টিতে। সে ভুল নয় বরং সঠিক এবং সৎ একজনকে বাঁচানোর জন্য মনস্থির করেছে ভেবে গর্ব হচ্ছে। বলল, কিন্তু আপনি বাঁধলেন কেমনে হাত? আর ছুরি কই? মীর হাত দুটো সামনে আনলো, ছুরিটা হাতেই। বলল, হাত দুটো পিছনে ছিল ছুরিও। কাবিরকে বোকা বানালাম। মাহফুজ হাসে। মীরও একই চোখে চোখ রেখে হাসলো। বলল, আজ রাতে আমি এখান থেকে বের হলে কখন পৌঁছাতে পারবো বলতে পারিস? আগামীকাল রাইতে আলিমনগরে পৌঁছাতে পারবেন। তুইও আমার সাথে পালাবি, তোর স্থানে চলে যাবি। না স্যার, আমি একটা মিথ্যা বইলা তাদের মানায় নিব, নয় আমার বউ বাচ্চা খাইব কি? মীর হাতে ছুরি রেখে দেয়। বা হাতে থাকা ব্যাসলাইটটা খুলে মাহফুজের দিকে এগিয়ে দেয়। এটা রেখে দে, বেশ দামি, এটা বিক্রি করে তোর অনেক দিন কেটে যাবে। তারপর দরকার পড়লে জমিদার বাড়ি চলে আসবি, তবু হারাম কাজে থাকিস না। থেমে আবার বলল, আচ্ছা, আমি সেইখান থেকে আমি সে কখন থেকে হারাম কাজ বলে যাচ্ছি? কাবির হোসেন আসলে কি কাজ করে? অবৈধ ব্যবসা করে স্বর্ণের। সুযোগ করে ওনাকেও বলবো এসব ছেড়ে দিতে, শুনতো না। সময় গড়াচ্ছে, মীর অপেক্ষা করছে কখন বের হবে। ঘড়ির কাঁটা এখন ঠিক রাত 1টা। এমন সময় কাবির একবার এসে মীরকে দেখে যান। আজ এখনও আসেননি। মাহফুজ বলছে উনি রাতে আসার পর আপনি বের হবেন। মীর অপেক্ষা করছে। মিনিট 10 পাইচারি করার পর কাবিরের দেখা মিলে। মীর হয়রানির মতো বসে আছে চেয়ারে। কাবির এসে বলল, দেখতে এলাম কি করছিস? তোর ভাইয়ের সাথে মায়ের বিয়েটা হওয়া পর্যন্ত তোকে একটু পাহারা দিতে তো হবেই। মীর মায়ের প্রসঙ্গ কথা শুনতে পারছে না। যতবারই কবির একটা শব্দ উচ্চারণ করছে ততবারই মেজাজ বিগড়ে যায়। সে প্রসঙ্গ পাল্টে বলল, শেহজাদ তো চোর, চোরের আবার প্রেম। কোন এক চুন্নির সাথে ওর বিয়ে হওয়া দরকার। ওকে চোর কেন বললি? কারণ ও আমাদের পিতৃপুরুষ সুফিয়ান হায়দারের বাঁশি চুরি করেছে। হয়তো ওর অধিকার ছিল ওটা ছুঁয়ে দেখার, নিয়ে আসার, তাই বলে লুকিয়ে আনবে? কবির চোখ দুটো ছোট করে বলল, তোর কোথাও ভুল হচ্ছে। শেহজাদ সুফিয়ান হায়দারের বাঁশি চুরি করেনি। আমিও এটা ভেবেছিলাম, কিন্তু যখন ওকে জিজ্ঞেস করি ও বলে, যাকে ঘৃণা করি তার কিছু ছুঁয়ে দেখার ইচ্ছা আমার নেই। মীর বিস্মিত হলো, আশ্চর্যে বলল, মানে? শেহজাদ ওই বাঁশি নেয়নি। সুফিয়ানের সোনার বাঁশির খোঁজ আজও কেউ পায়নি। যার কাছে আসে সেই বাঁশি নিশ্চয়ই সে গভীর জলের মাছ, ধরা মুশকিল। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।